আচ্ছা, তোমরা যদি সরলরেখার সাধারণ সমীকরণটা বুঝে থাকো, সো এবার 2 নাম্বার আরেকটা সমীকরণ দেখো। আমাদের একটা সমীকরণ মোটামুটি দেখা হয়েছে। সো 2 নাম্বার হচ্ছে এটাও তোমরা জানো, এটা ছিল হচ্ছে তোমাদের ধরো একটি সরলরেখার ঢাল দেওয়া আছে একটি, মানে আমি কি বলছি যে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করার জন্য বা বের করার জন্য তোমাকে মিনিমাম 2টা শর্ত দেওয়া থাকতে হবে, ঠিক আছে? যদি 2টা শর্ত বা 2টা জিনিস বা 2টা কন্ডিশন দেওয়া থাকে তাহলে তুমি কি করতে পারবে, ওই 2টা জিনিস দিয়ে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারবে। যেমন দেখো, একটি সরলরেখার ঢাল মানে এম, এই একটা ডেটা আরেকটা ডেটা দিতে হবে, এবং যদি ওয়াই অক্ষের ছেদক, দেখো ছেদক, তোমরা জানো ছেদক অংশ বা তুমি বলতে পারো কর্তৃত্ব অংশ বা তুমি বলতে পারো কর্তৃত্ব অংশ বা খণ্ডিত অংশ বলতে পারো, মানে ওয়াই অক্ষের খণ্ডিত অংশ, হ্যাঁ, বা তুমি বলতে পারো ওয়াই অক্ষের ছেদাংশ বা ছেদাংশ, মানে বিভিন্ন স্যার বিভিন্ন বইতে বিভিন্নভাবে বলছে আর কি। ছেদাংশ যদি সি হয় তাহলে তোমরা বলতে পারবে, তাহলে দেখো আমার 2টা জিনিস দেওয়া আছে, একটা এম একটা সি, তাহলে আমরা সরলরেখার সমীকরণ বের করতে পারবো। তাহলে সরলরেখার সমীকরণ, সেক্ষেত্রে সরলরেখার সমীকরণ আমরা কী হয় আমরা জানি, যদি এমন একটা জিনিস জানতাম, মানে তোমাদের ঢাল দেওয়া আছে একটা সরলরেখার, আর কি দেওয়া আছে, ওয়াই অক্ষের ছেদাংশ বা কর্তৃত্ব অংশ বা খণ্ডিত অংশ বা বলতে পারো যে ছেদক অংশ আর কি, ঠিক আছে, সি দেওয়া আছে। তাহলে আমরা সরলরেখার সমীকরণ জানি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, ঠিক আছে। এই ছিল আমাদের একটা সরলরেখার সমীকরণ আর কি। যদি ঢাল দেওয়া থাকে আর ওয়াই অক্ষের কর্তৃত্ব অংশ দেওয়া থাকে সিটা, তাহলে কি হয়ে যায়, আমরা সেই সরলরেখার সমীকরণ জানি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। যেমন আমরা কিন্তু ঢাল সম্বন্ধে একটা আইডিয়া জানতাম আগে থেকেই। ধরো তোমাদের এরকম যদি বলি, এটা তোমাদের কোঅর্ডিনেট সিস্টেম, মানে এক্স প্রাইম ওয়াই প্রাইম, ঠিক আছে। সো এটা ধরো আমার মূল বিন্দু। সো এখন ধরো এখানে একটা সরলরেখা আছে, এই হচ্ছে আমার ধরো একটা সরলরেখা বা যে কোনো একটা সরলরেখা, সো এই সরলরেখাটা আমার দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আমার একটা থিটা কোণ উৎপন্ন করছে। এখন দেখো আমরা কিন্তু ঢাল যখন নির্ণয় করছিলাম বা টেন থিটা যখন বের করছিলাম তখন কিন্তু বলছিলাম যে এক্স অক্ষের ধনাত্মক দিক কখন তুমি মেজার করো বা কীভাবে কনসিডার করবো, সেটা হচ্ছে যখন যে দেখবা যে ওই সরলরেখাটা তোমার এক্স অক্ষকে যে বিন্দু সেট করছে তার ডান দিক হবে এক্স অক্ষের পজিটিভ দিক, তার বাম দিক হবে এক্স অক্ষের নেগেটিভ দিক। মানে এখানে মূল বিন্দু থেকে হিসাব হবে না, এখানে হিসাব হবে আমার ওই সরলরেখাটা এক্স অক্ষকে কোন বিন্দুতে সেট করছে, এখানে সেট করছে, এটার ডান দিক হবে কি, রাইট সাইড হবে পজিটিভ আর লেফট সাইড হবে হচ্ছে নেগেটিভ। এটা একটু মাথায় রাখো। আর থিটাটা জ্যামিতিতে অবশ্যই কোনো নেগেটিভ কোণ নাই, সো এই জন্য আমরা থিটাটা সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ পরিমাপ করি আর কি, মানে জ্যামিতিতে যাতে পজিটিভ কোণ হয়। আর জ্যামিতিতে আমরা জানি কোণ হচ্ছে 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত, এরপর আবার আগের অবস্থা আসলে 0 থেকে আবার কাউন্ট হয় আর কি। কিন্তু ত্রিকোণমিতিতে তোমাদের কোণটা কিন্তু একদম মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি বা প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত হয়। সো দেখো আমার এই যে সরলরেখার এটা হচ্ছে আমার থিটা, তার মানে এটার ঢালটা কী হবে, দেখো ঢাল আমি জানি হচ্ছে এরকম, এম ইকুয়াল টু আমার কি টেন থিটা ছিল, তোমাদের যদি মনে থাকে টেন থিটা। এটা হচ্ছে এই সরলরেখার ঢাল পেয়ে গেলাম। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমার, কারণ একটা ডেটা দিয়ে আমি কি করতে পারবো না, সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারবো না। আরেকটা জিনিস হচ্ছে তোমাদের এই যে অংশটা আছে এটাকে বলা ওয়াই অক্ষের কর্তৃত্ব অংশ বা ছেদাংশ বা খণ্ডিত অংশ, হ্যাঁ, বা ছেদক অংশ আর কি, এটাই হচ্ছে আমার সি, ঠিক আছে।
সো এটা দেখো এখানে হইতে পারে, নিচে হইতে পারে, উপরে হইতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। হ্যাঁ, সো যদি এটা হয় তাহলে আমরা জানি সরলরেখার সমীকরণ হচ্ছে y = mx + c। এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে, দেখো যদি আমার সিটা মানে না থাকে, একদম এটা দিয়ে যায়, তখন কিন্তু সিটা আমার থাকে না এখানে। আচ্ছা, আমি ওটা পরে দেখাবো তোমার। হ্যাঁ, সো এই হচ্ছে তোমাদের মানে ব্যাপারটা। সেক্ষেত্রে একটু ঝামেলা আছে, ওটা দেখাবো না তোমাদের। সো এখানে বুঝতে পারছো, যদি আমার কি থাকে, তোমাদের যদি এরকম হয় যে একটা সরলরেখা ঢাল দেওয়া থাকে আর আর y অক্ষের ছেদাংশ দেওয়া থাকে c, তাহলে আমার সেই সরলরেখার সমীকরণ হবে কি y = mx + c আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অবস্থা। এখন দেখো এটাকে যদি আমি আর কি দেখাই, সো দেখো আমি যদি দেখো এখানে আমি সিটাকে একটু মানে ভিন্নভাবে দেখাই, কারণ এখানে বলছি হচ্ছে সিটা এখানে মানে পজিটিভ দিকে হয়েছে y অক্ষের। এখন এখানে নেগেটিভ দিকে হতে পারে, আবার কি এটা মূলবিন্দু দিয়েও যাইতে পারে, তখন কিন্তু সিটা থাকবে না। সো এখানে এই জন্য বললাম যে একটু ঝামেলা আছে, আমি সিটাকে একটু কয়েকটাভাবে দেখাই। যেমন দেখো এখানে, যেমন ধরো আমি একটা ছবি আঁকি, তাহলে তোমরা বুঝতে পারবা। হ্যাঁ, সমীকরণটা, প্রতিটা সমীকরণ একটু দেখা লাগে, কারণ এগুলা ম্যাথ করার সময় আর আমাদের মানে তোমরা বলতে পারো লুক ব্যাক করার আর সুযোগ নাই, পিছন দিকে তাকানোর আর সুযোগ থাকবে না। তো এই জন্য আমি যতটুকু পারে দেখা দিতেছি। আচ্ছা, এটাকে একটু বড় করে আঁকি, কারণ 3টা কেস হতে পারে আর কি সির ক্ষেত্রে। যেমন ধরো এটা হচ্ছে আমার x(x'), এটা হচ্ছে আমার y(y'), এটা হচ্ছে আমার মূল বিন্দু বা 0, 0 বিন্দু। এখন আমি 3টা সরলরেখা আঁকি, তাহলে তোমরা বুঝতে যাবে ঘটনাটা কি। যেমন দেখো, যেমন ধরো এইটা একটা একদম সমান্তরাল করে আঁকি আর কি, এই একটা, তারপর এই একটা, এই একটা। তো আমি 3টা সরলরেখা আঁকলাম, এই 3টা সরলরেখা হচ্ছে আমার তোমার পরস্পর সমান্তরাল আর কি। ঠিক আছে, তারা সমান্তরাল আছে। তো দেখো, যদি সমান্তরাল হয়, এখন দেখো আমি যদি ঢালটা বের করতে চাই, তো ঢাল হচ্ছে, দেখো এরা হচ্ছে প্রত্যেকেই y অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ করে উৎপন্ন করছে আর কি। দেখো এরা যেহেতু সমান্তরাল আর এটা হচ্ছে ছেদক ওদের, তাহলে ওদের যে কোণগুলো আছে এই কোণগুলো কিন্তু সব দেখো একান্তর কোণ হবে, অনুরূপ কোণ হবে, সরি। যেমন দেখো, কারণ এটা হচ্ছে তোমাদের মানে সমান্তরাল ওরা, আর এক্স অক্ষ হচ্ছে এদের ছেদক, তাহলে এদের যে প্রত্যেকটা কোণ হচ্ছে অনুরূপ কোণ, তাহলে এটা থিটা হলে এটাও থিটা, হ্যাঁ এটাও থিটা। বুঝতে পারছো, 3টা কোণে কিন্তু আমার সমান। ঠিক আছে, তার মানে এখানে 3টা সরলরেখার ঢালে কিন্তু আমার এম হবে আর কি। ঠিক আছে, তার মানে এটার ঢাল যদি m = tan θ হয়, এটার ঢালও m = tan θ হবে, এটার ঢালও হচ্ছে m = tan θ, হ্যাঁ। আর এগুলো হচ্ছে অনুরূপ কোণ আর কি। ঠিক আছে, মানে একই পাশের কোণটা ছিল অনুরূপ কোণ, আর বিপরীত পাশের কোণ ছিল হচ্ছে তোমাদের একান্তর কোণ আর কি। ঠিক আছে, সো এই হচ্ছে তোমাদের অবস্থা। সো আমি বলে দিলাম, এটা হচ্ছে আমার 1 নং সরলরেখা, এটা 2 নং, এটা 3 নং। সো এখন দেখো সবগুলোর ঢাল এম আছে। ঠিক আছে, সো আমার আরেকটা জিনিস হচ্ছে সি আর কি। ঠিক আছে, সো আমার সরলরেখার সমীকরণ হচ্ছে y = mx + c, কিন্তু দেখো এমটা সবার ক্ষেত্রে সেম হলেও আমার এখানে সিটা কিন্তু সেম না। যেমন দেখো প্রথম সরলরেখার ক্ষেত্রে সিটা হচ্ছে এটা হচ্ছে আমার +c। ঠিক আছে, এটা উপরে যেহেতু তাই আমি এটা হচ্ছে +c। ঠিক আছে, আর দ্বিতীয় সরলরেখার ক্ষেত্রে দেখো এখানে কিন্তু সিটা আমার 0, কারণ এখানে সি নাই আর কি, কারণ এখানে y অক্ষের কোনো কর্তৃত্ব অংশই নাই। ঠিক আছে, সো যেহেতু নাই 2 নং সরলরেখাটা, তখন দেখো যে সে যেহেতু y অক্ষ থেকে কোনো অংশ কাটে নাই, তাই এখানে c = 0 হয়েছে আর কি। ঠিক আছে, আর এই জন্য আমরা যে কোনো সরলরেখা যখন মূলবিন্দু যায়, তখন কিন্তু মূলবিন্দু দিয়ে যায়,
তখন কিন্তু আমরা সেই সরলরেখার সমীকরণ দিয়ে y = mx + c এটা দেখাইছি। যেমন দেখো ওর ক্ষেত্রে তাহলে প্রথমটার ক্ষেত্রে সমীকরণ কী হবে দেখো, ওর ক্ষেত্রে সমীকরণ হবে হচ্ছে এরকম y = m তো আছে x + c, কারণ ও হচ্ছে প্লাস অংশ কাটে নিয়েছে আর কি, ঠিক আছে। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো ওর ক্ষেত্রে ও কিন্তু কোনো অংশ কাটে নাই, কারণ মূলবিন্দু দিয়ে গেছে, তাই আমরা বলি যে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ হয় y = mx, কারণ +c - c কোনোটাই নাই এখানে। আর ওর ক্ষেত্রে দেখো 3 নম্বরের ক্ষেত্রে ও কিন্তু y থেকে -c অংশ কাটে নিয়েছে আর কি, ঠিক আছে। কারণ এটা নিচে y অক্ষ, নিচে দেখে আমি পজিটিভ দিয়েছি, আর উপরেরটা হচ্ছে নিচে হচ্ছে নেগেটিভ, উপরে হচ্ছে পজিটিভ। সো এই জন্য আমরা বলবো যে ওর যে এই সরলরেখাটার সমীকরণ হবে বলতে y = mx - c। দেখো সবার জন্য ঢালটা সেম ছিল, কিন্তু আমার সিটা আলাদা আলাদা হওয়ার কারণে ওরা কিন্তু কী করছে, মানে সরলরেখাগুলো হচ্ছে আলাদা আলাদা হয়েছে আর কি, ঠিক আছে। সি যদি সেম থাকতো তাহলে দেখতে এটা একটা সরলরেখা হইতো আর কি, ঠিক আছে। সো এটা বুঝতে পারছো। আর এই y = যে mx বা মূলবিন্দুগামী সরলরেখা, দেখো যে কোনো সরলরেখায় মূলবিন্দু দিয়ে যাক না কেন আমরা সেটার মানে সমীকরণ লিখবো y = mx আর কি, ঠিক আছে। যে কোনো মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ y = হচ্ছে আমার mx, ঠিক আছে। এখন কথা হচ্ছে মানে তুমি তো বলতে পারো যে ভাই যদি y = mx হয় তাহলে এটা তো মানে ধ্রুবক হয়ে যায় আর কি, কারণ সবার জন্য তো একটা মানে সবার জন্য তো আর কি সবগুলা মূলবিন্দুগামী সরলরেখার জন্য তো একটা সমীকরণ হতে পারে না, সবার জন্য তো আলাদা আলাদা সমীকরণ হবে। হ্যাঁ আলাদা আলাদা হবে, কারণ হচ্ছে দেখো এখানে আমার এটার জন্য ঢাল একটা মানে এমটা হচ্ছে এইটা, আরেকটার জন্য ঢাল ধরো আরেকটা হবে, কারণ এখানে আমার যেই থিটা করে আসে সেটার জন্য ওই অনুযায়ী এখানে এমটা হয়েছে বা ঢালটা হয়েছে। এখন কোনো একটা সরলরেখা যদি আরেকটু খারাপভাবে যায় তাহলে কি থিটা মানটা আরও বাড়বে, তাহলে ঢালটা আরও বাড়বে। স্টিলও কিন্তু মূলবিন্দুগামী দিয়ে যেতেছে, মানে মূলবিন্দু দিয়ে যেতেছে আর কি, কিন্তু খারাপ হলে কি ঢালটা একটু বাড়তেছে। সো ওইখানেও আমার কি সরলরেখার সমীকরণ y = mx হবে প্লাস মানে সিটা শূন্যই হবে, কিন্তু প্রত্যেকটা সরলরেখার জন্য স্টিল তারা মূলবিন্দুগামী, কিন্তু কাহিনী হচ্ছে গিয়া যেহেতু তাদের কি ঢালটা তারা একটু খাড়া বা একটু কম খাড়া, এই জন্য ঢালটা একটু আলাদা হবে, মানে ঢালটা ভিন্ন ভিন্ন হবে, ঢাল ভিন্ন ভিন্ন হবে, বাকি সরলরেখার সমীকরণটা কিন্তু দেখতে সেম হবে, y = mx হবে আর কি, ঠিক আছে। এম এর জন্য সরলরেখাগুলো আলাদা আলাদা আসতেছে। সো এটা আশা করি বুঝতে হবে, মানে যে যত বেশি খারাপ হবে তার কি ঢালের মান তত বেশি হবে আর কি, এই হচ্ছে তোমাদের অবস্থা। সো এখন আরেকটা এই সমীকরণের আরেকটা জিনিস হচ্ছে আমরা কিন্তু ছোটোবেলায় আসলে মানে আচ্ছা আমি যদি তোমাদের এটা একটু দেখাই, হ্যাঁ যেমন অনেকে বলে যে ভাই এটা তো তোমার mx যদি হয় y = mx, সো m যদি ধ্রুবক হয় তাহলে তো পুরাটা সমীকরণে আমার ধ্রুবক হওয়ার কথা, সো সব মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ তো এটা হওয়ার কথা। আসলে বিষয়টা এমন না, কারণ ঢাল তো ভিন্ন ভিন্ন হবেই। যেমন আমি ছোটো করে এখানে তোমাদের যদি দেখাই, দেখো বিষয়টা এরকম, ধরো এটা যদি হয় আমার কোঅর্ডিনেট সিস্টেম মানে x, এটা 0 বিন্দু, এটা হচ্ছে আমার x আর এটা হচ্ছে আমার y, ঠিক আছে। তো দেখো আমার এই যে একটা সরলরেখা আছে, ধরো এটা একটা সরলরেখা, এই মূলবিন্দু দিয়ে গেছে, ঠিক আছে। ও মূলবিন্দু দিয়ে গেলে দেখো ও যদি যায়, দেখো ওর এই যে থিটা, এটা ধরো হচ্ছে আমার ধরো থিটা 1 আর ওর ঢাল ধরো হচ্ছে আমার ওর ঢাল হচ্ছে তোমার এম আর কি, ঠিক আছে। ওর ঢাল যদি এম হয়, কারণ এই থিটা 1 দ্বারা আমি জানি যে tan θ1 হবে, তাহলে ঢাল যদি এম হয় তাহলে ওর সমীকরণ হবে y = mx, ঠিক আছে। এখন আরেকটা সরলরেখা স্টিল মূলবিন্দু দিয়ে গেছে, কিন্তু ও আরেকটু খাড়া আর কি, ঠিক আছে। ও কিন্তু মূলবিন্দু দিয়ে গেছে, দেখো যেহেতু খাড়া হয়েছে তাহলে দেখো আর কোনটা কিন্তু একটু বড়, তো কোনটা ধরো এটা হচ্ছে আমার থিটা 2 জন্য ঢাল হবে কি এম হবে, কোনোদিন এম হবে না, অবশ্যই ঢালটা একটু বেশি হবে, বা তো তাহলে আমি ধরলাম ওর ঢাল হচ্ছে m প্রাইম, তাহলে ওর সমীকরণটা কী হবে দেখো y = m প্রাইম এক্স, এরকম হবে m প্রাইম এক্স, ঠিক আছে। বা আরেকটা দেখতে পারো তুমি, যদি আরেকটা আরও খারাপ হয়ে গেল, তাহলে আরও খারাপ হয়ে গেছে, সো ও ধরো থিটা কোণ উৎপন্ন করছে, দেখো স্টিল ও কিন্তু মূলবিন্দু দিয়ে গেছে, সমীকরণ y = mx হবে, কিন্তু এখানে আমার ও কি হচ্ছে θ3 কোণ উৎপন্ন করছে আরও বড়, সো আর ধরো ঢাল এখানে তাহলে আলাদা হবে, ঢাল হলো θ3 এর জন্য ধরো m ডাবল প্রাইম, তাহলে ওর সমীকরণ কী হবে y = m ডাবল প্রাইম এক্স, এরকম, ঠিক আছে। সবাই মূলবিন্দু দিয়ে গেলেই বুঝতে পারবা সমীকরণ হবে y = mx, কিন্তু ঢালটা কী হবে সেটা তোমার বুঝতে হবে, ঢালটা তো কোণের উপর নির্ভর করতেছে আর কি, মানে শুধুমাত্র ঢালটা পরিবর্তন হচ্ছে আর কি। সো যে কোনো সরলরেখা মূলবিন্দু দিয়ে গেলে তুমি y = mx ব্যবহার করতে পারবা, তবে কি আমার ঢালটা কি ওখানে আলাদা হবে। সো এই হচ্ছে তোমাদের ঘটনা।
সো এখন দেখো এটা যদি বুঝে যাও, এখন আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখো আমরা ছোটোবেলায় আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সিকে আমরা আসলে সাধারণ সমীকরণ বলতাম, মানে এটা আসলে ভুলবশত বলতাম, কারণ এই সমীকরণ একটা ঝামেলা আছে, আমি এটা পরে বলতেছি, কিন্তু এর আগে কিছু জিনিস দেখে নেই আর কি। সো মানে আমরা ছোটোবেলায় আসলে ধরে মানে সাধারণ সমীকরণ আসলে আমরা কেন বলি, কারণ হচ্ছে আমরা যে কোনো সরলরেখার সমীকরণকে মানে এই আকারে প্রকাশ করব, মানে যেই সমীকরণ আকারে প্রকাশ করতে পারবো সেটাকে বলবো সরলরেখার সাধারণ সমীকরণ। মানে আমি বলেছি যে কোনো সরলরেখার সমীকরণকে কিন্তু আমরা এই যে এক্স প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 আকারে সাজাতে পারি, এই জন্য এটাকে হচ্ছে সাধারণ সমীকরণ। কিন্তু তুমি যে কোনো সরলরেখার সমীকরণকে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে সাজাতে পারবা না। সো সেটা আমি পরে দেখাইতেছি, এই জন্য এটাকে আমরা সাধারণ সমীকরণটা আর কি বললে আর কি ভুল বলা হবে আর কি, বা যৌক্তিক না আর কি, ঠিক আছে। সো আমি যদি তোমাদের এটা একটু দেখাইতেছি, এর আগে কিছু জিনিস একটু তোমাদের ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর জন্য আর কিছু জিনিস আমি একটু বলে নিই। যেমন আমরা দেখো আমরা সরলরেখার সাধারণ সমীকরণ কী পাইছি, এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এটা পাইছি। হ্যাঁ, এটা ছিল আমাদের সরলরেখার সাধারণ সমীকরণ আর কি। সো এটা থেকে দেখো আমি এরকম লিখছিলাম, যেমন তুমি বিওয়াইটা রাইখে দাও, তোমার কি হয়, এখানে দেখো এখানে মাইনাস এক্স মাইনাস সি এরকম আসে, মাইনাস এক্স মাইনাস সি। সো এরপরে আমি কী করলাম, ওয়াইটা রেখে দিলাম। ওয়াইটা যদি রেখে দিই তাহলে দেখো কী করা যায়। দেখো এটাকে সাধারণ সমীকরণ কেন বলছি, কারণ এটা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সির মতো আনা যায়। দেখো এটাকে আমি যদি তাহলে বি দ্বারা ভাগ করে দাও, তাহলে এরকম আসবে, দেখো মাইনাসে এ বাই বি ইন্টু এক্স, হ্যাঁ ইন্টু এক্স মাইনাসে তোমাদের কি সি বাই বি, এরকম আসে, মাইনাসে সি বাই বি, এরকম আসে। সো যদি এরকম আসে তুমি এটাকে একটা সমীকরণ ধরে নাও, এটা ধরো আমার একটা 1 নং সমীকরণ আর কি, ঠিক আছে। সো এবার দেখো আমরা একটু আগে শিখছি হচ্ছে তোমাদের মানে একটা সমীকরণ শিখছি, সেটা হচ্ছে এই যে মাত্র শিখলাম ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা কিন্তু আমি মাত্র শিখলাম আর কি। সো আমরা ছোটোবেলায় এটাকে বলতাম হচ্ছে সরলরেখার সাধারণ সমীকরণ, কারণ আমরা বলছিলাম যে কোনো সরলরেখার সমীকরণকে এই আকারে প্রকাশ করা যায়, কিন্তু আসলে ঘটনাটা সত্য না, আসলে এটাকে বলা হয় সরলরেখার সাধারণ সমীকরণ আর কি, ঠিক আছে। কারণ এটাকেও আমরা কি এই আকারে প্রকাশ করতে পারি, বা এটাকে এই আকারে প্রকাশ করতে পারি আর কি। যেমন দেখো আমি এই 1 নং আর 2 নং সমীকরণকে যদি কম্পেয়ার করি, তাহলে দেখো আমার কি হয়, এটাকে কম্পেয়ার করতেছি। সো দেখো এখানে ওয়াই আছে, এখানে আছে মাইনাস এ বাই বি ইন্টু এক্স, এখানে আছে এম এক্স, এখানে আছে মাইনাস সি বাই বি, এখানে আছে প্লাস সি। সো দেখো যদি আমি 1 আর 2 নংকে কম্পেয়ার করি, যেমন তুমি বলতে পারবা যে 1 ও 2 নংকে কম্পেয়ার করলে আর কি, মানে সমীকরণ তুলনা করে তাহলে দেখো এখানে তুমি একটা জিনিস পাও, আমরা দেখো এই সমীকরণ একই কথা, মানে এই সাধারণ সমীকরণকে এই আকারে সাজাচ্ছি, তাহলে দেখো এখানে ঢালটা কিন্তু ঢালের একটা নতুন সূত্র পাই আমরা, ঢাল বা স্লপটা কি হবে, দেখো এখানে এম ইকুয়াল টু আমার দেখো এইটা দেখো সেম হবে, তাহলে কি আছে মাইনাসের এ বাই বি, এটা আসে তোমাদের ঢাল, মানে তোমাদের এইটা এটা কি এটা সেম, এটা সেম, দেখো এক্স আছে এখানে পাশে এক্স আছে, আর এই সি আর এটা আছে পুরো অংশটা সেম, ঠিক আছে। সো দেখো এই যে একটা ঢালের সূত্র পাইলাম মাইনাসের এ বাই বি। সো এটাকে যদি বাংলায় লিখে দিই, এম ইকুয়াল টু দেখো মাইনাস এ বাই বি মানে কি, মানে হচ্ছে গিয়ে তোমার মাইনাস ইন্টু হচ্ছে এক্সের সহগ ডিভাইড বাই ওয়াই সহগ আর কি, ঠিক আছে। আগের এক্সের সহগ ওয়াই সহগ, ঠিক আছে। দেখো এই আমাদের মানে যে কোনো একটা সমীকরণ দেওয়া থাকবে এরকম, ধরো 2x প্লাস 3y প্লাস 4 ইকুয়াল টু 0 এরকম দেওয়া থাকবে, এরকম দেওয়া থাকলে আমি ওইখান থেকে সরাসরি কিন্তু মানে ওই সমীকরণের ঢালটা বের করে ফেলতে পারবো আর কি, মানে ওই সমীকরণ বা ওই সরলরেখার সমীকরণের
যে সরলরেখাটা আছে ওটা ঢাল কী হবে এই সূত্র দিয়ে আমরা সরাসরি বের করতে পারবো, মানে মাইনাসের এ বাই বি বা মাইনাসের এক্সের সহগ ডিভাইড বাই ওয়াই সহগ আর কি, ঠিক আছে। সো এটা একটু মাথায় রেখো। সো আমি যদি একটু এক্সাম্পল দেখাই, কারণ আমি এগুলা যখন ম্যাথ করাবো তখন দেখবা একদম 10 সেকেন্ডের ভিতর বের করা লাগতেছে, ঠিক আছে। যেমন তোমাদের এক্সাম্পল যদি দেখায়, যেমন ধরো একটা সমীকরণ দেওয়া আছে এরকম, যেমন 2x প্লাস 3y মাইনাস 5 ইকুয়াল টু 0। সো আমি এটা কী করবো, ঢাল দিয়ে বলো ঢাল কত। সো দেখো আমার এটা 1 সেকেন্ডে বের করা ফেলা যায়, মানে কোনো ঝামেলা নেই, কারণ আমরা জানি কি মাইনাসের এক্সের সহগ ডিভাইড বাই, সুতরাং তুমি বললে দেবে এম ইকুয়াল টু মাইনাস দিবে আগে এক্সের সহগ কত দেখো 2 আর ওয়াই সহগ হচ্ছে 3, মানে -2/3 আর কি, ঠিক আছে এরকম। সো এই হচ্ছে অবস্থা। বা তুমি আবার কি করতে পারো, ধরো আরেকটা সমীকরণ দিলাম এরকম, ধরো এটা হচ্ছে 3x মাইনাস দিয়ে একটা মাইনাসের 5y প্লাস 7 ইকুয়াল টু 0। সো এটার ঢাল কী হবে যদি জিজ্ঞেস করে, তাহলে ঢাল হবে দেখো এম ইকুয়াল টু মাইনাস এক্সের সহগ ডিভাইডেড বাই ওয়াই সহগ। এখন দেখো মাইনাস এক্সের সহগ ডিভাইড বাই ওয়াই সহগ করলে দেখো ওয়াইয়ের সহগ কিন্তু আমার চিহ্ন সহ নিতে হয় আর কি, তার মানে দুইটা মাইনাস মাইনাসে কি প্লাস হয়ে যেতেছে, তাহলে আমি শুধু লিখবো হচ্ছে 3/5, মানে মাইনাস মাইনাস কাটা চলে যেতেছে, কারণ উপরে একটা মাইনাস আসবে নিচে একটা মাইনাস আসবে। সো মাইনাস মাইনাস কাটা চলে যেতেছে, প্লাস না সরি, বুঝতে পারছো, কারণ সহগ কি আমার চিহ্ন সহ নেওয়া লাগে। সো এই হচ্ছে আমাদের 3/5। সো এই হচ্ছে আমাদের, মানে সরাসরি আমরা কি করতে পারি, মানে সমীকরণ থেকে অবশ্যই ঢাল নির্ণয় করতে পারি আর কি, ঠিক আছে। সো মনে রাখবা যে যদি আমার সমীকরণে যদি এক্স আর ওয়াই সহগ সেম হয়, মানে এক্স আর ওয়াইয়ের সহগ যদি সেম হয়, তাহলে আমার সূত্রে মাইনাস আসে, মানে ঢালের সূত্রে মাইনাস আসে আর কি। আর যখন চিহ্নটা আমার কী হয় বিপরীত হয়, মানে একটা মাইনাস থাকে, তখন কি আমার ঢালটা কিন্তু সূত্রে প্লাস আসে আর কি, ঠিক আছে। সো এটা একটু মাথায় রেখো, বুঝতে পারছো, কারণ এগুলো মনে রাখলে অনেক সুবিধা হয়। যদি একই চিহ্ন থাকে তাহলে আমার সূত্রে আসবে কি মাইনাস, আর যদি আমার কি বিপরীত চিহ্ন থাকে তাহলে সূত্রে আসবে প্লাস, ঠিক আছে। এবার আমি যদি আরেকটু কম্পেয়ার করি, যেমন সিটার সাথে এটা কম্পেয়ার করি, দেখো এমটা গেছে এক্সের জায়গায় আছে, এখন দ্বিতীয় অংশটা যদি কম্পেয়ার করি তাহলে দেখো কী আসে, মানে দ্বিতীয় অংশ দেখো এটা কী ছিল আমার ওয়াই কোড এমএক্স প্লাস, এটা কিন্তু আমার ছিল তোমার ওয়াই অক্ষের কর্তৃত্ব অংশ, ওয়াই অক্ষের কর্তৃত্ব অংশ। দেখো আমি কিন্তু বলছিলাম সরলরেখার সাধারণ সমীকরণের সিটা কিন্তু ওয়াই অক্ষের কর্তৃত্ব অংশ ছিল না, মনে আছে, এটা কিন্তু ওয়াই অক্ষের কর্তৃত্ব অংশ না, কিন্তু এই সমীকরণে অবশ্যই এটা হচ্ছে ওয়াই অক্ষের কর্তৃত্ব অংশ। তাহলে দেখো এটা কম্পেয়ার করে আসলে আমাদের ওয়াই এর কর্তৃত্ব অংশটা কী আসে, দেখো ওই সি না কিন্তু, হ্যাঁ। তাহলে দেখো আমি বলতে পারি, আবার বলতে পারি যে ওয়াই অক্ষের কর্তৃত্ব অংশ কী আসে, দেখো আমার ধরো এটাকে আমরা ধরলাম বড় সি আর কি, মানে এই সিটা আর কি, ঠিক আছে। এটা দেখো এটা এই সি না, এটা এই সি, হ্যাঁ এটা এই সি, কারণ এটা ধ্রুবক ছিল। তাহলে এটা কী আসে দেখো, যেরকম সি ইকুয়াল টু আসে দেখো মাইনাসের, তোমাদের আসবে মাইনাসের সি বাই বি, এরকম আসে। দেখো এই সিটা ছিল হচ্ছে আমার এই সমীকরণের সি, মানে তোমাদের এই সিটা ছিল হচ্ছে আমার কি এই সমীকরণের সি, মানে সাধারণ সমীকরণের সি, এটা কিন্তু আমার এই সি না, ঠিক আছে, বা ওয়াইকের কর্তৃত্বাংশ না, ওয়াইকের কর্তৃত্বাংশ হচ্ছে এই সি, বা এটাকে একটু বড় করে বড় সি আর কি, ঠিক আছে। সো এই সিটা ইকুয়াল টু লিখলে হচ্ছে মাইনাস সি বাই বি আর কি, ঠিক আছে। বা তুমি বাংলা লিখলে এরকম লিখতে পারো, সি ইকুয়াল টু হচ্ছে আমার, বা বড় সি ইকুয়াল টু হচ্ছে মাইনাসের ধ্রুবক পদ ডিভাইড বাই হচ্ছে আমার ওয়াইয়ের সহগ আর কি, ঠিক আছে, ওয়াইয়ের সহগ, এটা দিয়ে আমরা সি সহজে নির্ণয় করে ফেলতে পারি আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। যেমন ধরো এরকম, যেমন দেখো তুমি এখানে ওদের ক্ষেত্রেও তোমার সিটা নির্ণয় করতে পারো, কোনো সমস্যা নেই। যেমন ওর ক্ষেত্রে যদি সিটা নির্ণয় করি, দেখো সি ইকুয়াল টু কী আসে, দেখো এখানে একটা মাইনাস আছে, আমার এই সূত্রে আমার কি প্লাস চলে আসবে, তার মানে এখানে হচ্ছে কি তোমার 5/3 আসবে, 5/3। আর ওর বেলা কী আসবে দেখো, সি ইকুয়াল টু, দেখো এখানে আছে, এখানেও একটা মাইনাস আছে, তার মানে এটা আসবে তোমার 7/5, এইরকম, ঠিক আছে। সো এই ছিল হচ্ছে আমার ওয়ার্কের কর্তৃত্বাংশ। তো আমি একটা সমীকরণ থেকে ডিরেক্ট এই দুটো জিনিস বের করে ফেলতে পারলে তো আমার মানে ছবি আঁকতেও কষ্ট হবে না, পাশাপাশি বুঝতে পারবো যে বিষয়টা আসলে এখানে কী করছে,
সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। তবে মনে রেখো যে আমার যদি ওদের ক্ষেত্রেও সেম, দেখো যদি দুইটা চিহ্ন যদি সেম থাকে তাহলে সূত্রে মাইনাস আসবে, আর দুইটা চিহ্ন যদি আমার আলাদা হয় তাহলে সূত্রে কী আসবে, প্লাস আসবে। ঠিক আছে, সো এই হচ্ছে অবস্থা। দেখো এখানে দুইটা চিহ্ন আলাদা ছিল তাই সূত্রে প্লাস আসছে, এখানে দুইটা চিহ্ন আলাদা আসছিল তাই সূত্রে প্লাস, কিন্তু মেইন সূত্রে কিন্তু মাইনাস আসছে একটা। ঠিক আছে, সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। মানে এম আর তুমি এম এর সূত্র বলো, মানে ঢালের সূত্র বলো, আর সি এর সূত্র বলো, দেখো নিচে ওয়াই সহগ আসছে, ওয়াই সহগ আসছে, কিন্তু উপরে এখানে আছে ধ্রুবক পদ, ওখানে আছে এক্সের সহগ, আর মাইনাসের জায়গায় মাইনাস আসছে, আর কিছু না। তো সূত্র মনে রাখা কঠিন কিছু না। সো এটা বুঝতে পারছো। এখন আমরা যদি যেমন ধরো তোমাকে যে কোনো একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, দেখো সরলরেখার সমীকরণ দেওয়া মাত্রই আমরা কিন্তু ঢাল আর সিটা দুটোই বের করে ফেলতে হবে। যেমন ধরো এটা একটা সরলরেখার সমীকরণ, যেমন আমি বলে দিলাম তোমাকে 5x প্লাস তোমাদের বললাম হচ্ছে 10y মাইনাস 1 = 0, এটা একটা সরলরেখার সমীকরণ। ঠিক আছে, সো আমি বললাম যে এটা মানে তুমি ছবি সহ আঁকো আর কি। ঠিক আছে, সো দেখো আমি কত সহজ এখান থেকে আমি ঢালটা বের করে ফেলতে পারবো। যেমন ঢালটা যদি বের করি তাহলে m = আমাদের মাইনাসের a/b ছিল, তাহলে এখানে মাইনাস আসবে যেতে দুইটাই প্লাস। দেখো কী আসছে এখানে, এখানে আছে মাইনাসের a/b, তাহলে 5/10 আসে, তাহলে হাফ আসবে আর কি, 5/10, তারপরে তাহলে হবে -1/2। ঠিক আছে, আর সিটা কি আসবে এখানে, এই সরলরেখার সমীকরণে সি আসবে কি, দেখো সি = দেখো আমরা জানি এখানে মানে ধ্রুবক পদ ডিভাইড বাই ওয়াই সহগ, তাহলে একটা মাইনাস যেহেতু আছে, সো কষ্ট করে আমাকে আর মাইনাস দেওয়া লাগবে না, জাস্ট সূত্রে মাইনাস এ মাইনাসে কি কারাগার চলে যাবে, তাহলে এখানে আসবে তোমার 1/10। ঠিক আছে, এটা একটা পজিটিভ মান। এখন দেখো এই হচ্ছে আমার এম আসলো আর সি আসলো, এখন আমি বললাম এটা ছবি আঁকতে। সো দেখো তুমি প্রথমে ঢালটা দেখো, যদি আমি একটু ছবি আঁকার চেষ্টা করি, কারণ ভাই জ্যামিতির চ্যাপ্টারে যদি ছবি না আঁকতে পারো তাহলে অঙ্ক করে লাভ নাই আর কি, বুঝতে পারছো। আমি যেহেতু এগুলো আগেই বলছি, হ্যাঁ আমরা আসলে অন্যভাবে ছবি আঁকি বা অন্য সমীকরণ দিয়ে ছবি আঁকি, সেটা দেখাবো না। তবে শর্টকাট নিয়ম হচ্ছে এটা, মানে সমীকরণ দেখা মাত্রই তুমি কি করতে পারবা, ছবি আঁকতে পারবা ঢাল বের করে। আর কী করে দেখো এখানে হচ্ছে ঢালটা নেগেটিভ, ঠিক আছে, ঢালটা কিন্তু আসছে -1/2, তার মানে ঢালটা হচ্ছে নেগেটিভ। ঢাল নেগেটিভ মানে কি, মানে আমরা বলছিলাম শর্টকাট ক্ষেত্রে যে ঢাল যদি মাইনাস হয় তার মানে সরলরেখাটা হচ্ছে নিচে নামতেছে আর কি, মানে উপরে উঠতেছে না, এটা হচ্ছে নিচে নামবে আর কি। তোমাদের মনে আছে তো? হ্যাঁ, সরলরেখাটা হচ্ছে নিচের দিকে নামবে আর কি। ঠিক আছে, সো নিচের দিকে নামবে এটা আমি বুঝতে পারলাম, কিন্তু এখন এটা কি মানে এই দিক দিয়ে নিচের দিকে নামবে নাকি এই দিক দিয়ে নিচের দিকে নামবে নাকি মূলবিন্দু দিয়ে নামবে? দেখো মূলবিন্দু দিয়ে তো নামবে না, কারণ এখানে ধ্রুবক পদ আছে। সব মূলবিন্দু দিয়ে নামার কোনো প্রশ্নই নাই এখানে, কারণ এখানে সিটা আমার আছে, সি তো এখানে শূন্য না, তাই না? সো এখন কথা হচ্ছে তার মানে হয় এদিক দিয়ে যাবে না হয় এদিক দিয়ে যাবে। এখন কেমনে তুমি ডিসাইড করবা যে উপর দিয়ে যাবে নাকি নিচ দিয়ে? কারণ কারণ ঢাল নেগেটিভ তো দুই দিকে হতে পারে, তাই না? এখন কথা হচ্ছে ভাই দেখো আমার সিটা কিন্তু এখানে পজিটিভ আসছে, 3 মান নেগেটিভ না, তার মানে এটা কিন্তু আমার মানে এই এক্স অক্ষের উপরের অংশ থাকবে আর কি, বুঝতে পারছো? কারণ এক্স অক্ষের উপরের অংশ কিন্তু ওয়াইটা প্লাস আর নিচের অংশ হচ্ছে ওয়াইটা মাইনাস। সো বিষয়টা এরকম হবে, দেখো তোমাদের একটু দেখাই। যেমন এটা যদি একটু দেখাই, এইরকম যেমন নিচের দিকে নামবে আর কি। ঠিক আছে, তোমাদের বলছিলাম কারণ উপরের দিকে উঠলে এইভাবে উঠতো আর কি, এইভাবে উঠতো। ঠিক আছে, এইভাবে উঠে মানে এক্স অক্ষের ধনাত্মক দিক দিয়ে উঠবে আর এক্স অক্ষের ধনাত্মক দিক দিয়ে নামবে আর কি। যদি এক্স অক্ষের ধনাত্মক দিক দিয়ে উঠে তাহলে কি ঢালটা পজিটিভ হয়, আর এক্স অক্ষের ধনাত্মক দিক দিয়ে যদি নামে যায় তাহলে ঢালটা নেগেটিভ হয় আর কি। এক্স অক্ষের ধনাত্মক মানে হচ্ছে সামনের দিক বা ডান দিকে বলতে পারো তুমি। ঠিক আছে, সো এইটা হবে। দেখো আর তুমি বলতে পারতো যে এইখানে একটা, হ্যাঁ দেখো দুইটাই আমার কি নামছে নিচের দিকে, দুইটার ঢালেই আমার হচ্ছে কি মানে -1/2, দুইটার ঢালে এম, কোনো সমস্যা নেই আমার। কিন্তু ঝামেলা হচ্ছে এইটার সিটা, দেখো এটার সিটা কিন্তু মাইনাস আর এখানে সিটা হচ্ছে আমার প্লাস, মানে এই অংশটা হচ্ছে আমার, ধরো এটা হচ্ছে আমার 1/10, এটাই কিন্তু আমার ছিল সি। আছে এই জন্য এটা হবে, মানে এটা হবে না আর কি, এটা হবে না, হ্যাঁ কারণ এটা ধরো -1/10 এরকম কিছু হতে পারে আর কি। ঠিক আছে, সো এখানে এটার ঢাল ছিল আমার, দেখো এটার ঢালও কি মাইনাস, ওর ঢালও আমার কি মাইনাস, ওর ঢালও কিন্তু আমার মাইনাস, দুজনের ঢালে মাইনাস, কিন্তু
ঝামেলা হয়েছে, সিটা আমি দেখে বুঝতে পারছি যে না ও হবে না, ও হবে। ঠিক আছে, সো এই হচ্ছে তোমাদের ঘটনা। আশা করি এটা বুঝতে পারছো। আমরা এইভাবে ছবি আঁকতে পারি, মানে ছবিটা আসলে কীরকম হবে। যেমন তোমাদের যদি আরও এক্সাম্পল দেখাই, যেমন ধরো আরেকটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে এরকম, এটাকে বলে দিলাম হচ্ছে 5x - 3y + 7 = 0। ঠিক আছে, তো দেওয়া মাত্র তুমি এখান থেকে কী করতে পারবা, ঢালটা নির্ণয় করে ফেলতে পারবা। দেখো এখানে ঢালটা কিন্তু পজিটিভ হবে, কারণ চিহ্নটা বিপরীত, তাহলে ঢাল আসবে এখানে m = কত তোমাদের বলতে হবে 5/3 আসছে। ঠিক আছে, আর সিটা কী হবে দেখো, সিটাও আমার পজিটিভ হবে, কারণ কি, কারণ হচ্ছে আমার এখানে মানে ওদের চিহ্নটা বিপরীত, তারা সিটা হবে আমার 7/3 এরকম, 7/3 5/3 আর 7/3। তাহলে দেখো ঢাল পজিটিভ মানে কি, মানে এটা যদি আমার x অক্ষ y অক্ষ হয়, তাহলে ঢাল পজিটিভ মানে কি, মানে উপরের দিকে উঠতেছে এরকমভাবে, নামবে না নিচের দিকে। তাহলে দেখো হয় ও এদিক দিয়ে উঠবে, না হয় ও এদিক দিয়ে উঠবে আর কি, মানে এদিক দিয়ে উঠবে, মানে এইটা হবে, দেখো এইটা হবে, না হয় এটা হবে, দুইটার ঢালে সেম, এইটা হবে না হয় এটা হবে, কারণ দুইটার দেখো মানে যেহেতু সমান্তরাল, দুইটা থিটাই কিন্তু আমার সেম। ঠিক আছে, এখন কোনটা হবে এটা বোঝার জন্য আমার সিটা দেখতে হবে। দেখো সিটা এন্ড পজিটিভ, মানে এই অংশটা কি আমার পজিটিভ। ঠিক আছে, এটার ঢাল আমার কত, এটার ঢালটা হচ্ছে প্লাস, ওর ঢালও কিন্তু আমার প্লাস, সেম ঢাল, কোনো সমস্যা নাই। কিন্তু ঝামেলা হচ্ছে সিটা এখানে আমার উপরে হবে, মানে এইটা হচ্ছে আমার কত, এই যে অংশটা এটা হচ্ছে আমার 7/3। ঠিক আছে, এই অংশটা না, মানে এই অংশটা না। ঠিক আছে, তাই আমার অ্যান্সার হবে এটা বাদ। ঠিক আছে, সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। তার মানে আমরা কিন্তু সমীকরণ দেখে বুঝতে পারবো যে বিষয়টা কীরকম, এটা কি মানে ছবিটা কীরকম হতে পারে আর কি। এক্স্যাক্ট ছবি না আঁকতে পারলেও এবার আমরা দেখে বুঝতে পারি যে হ্যাঁ ছবিটা এরকম হবে। ঠিক আছে, সো তুমি এটা দিয়ে বাকি ক্যালকুলেশন করতে পারবা। সো এটা গেল। এখন আরেকটা বিষয় হচ্ছে, দেখো আমরা ঢাল যখন পড়ছিলাম তখন কিন্তু দেখছিলাম যে ঢালটা আসলে কখন নেগেটিভ হয় আর কখন পজিটিভ হয় আর কি। ঠিক আছে, ঢালটা দেখো কখন নেগেটিভ হয় সেটার জন্য আমরা এরকম দেখছিলাম, মানে দেখো, সো আমি জাস্ট একটু তোমাদের মানে কিছু জিনিস বাড়ায় বলি। যেমন দেখো ঢাল যখন পড়ছিলাম তখন কিন্তু আমরা দেখছিলাম কখন ঢাল নেগেটিভ হয় আর কখন ঢালটা আমার পজিটিভ হয়। যেমন দেখো এখানে দুইটা সমীকরণের ক্ষেত্রে দেখো যে এমন একটা অবস্থা, দেখো এইখানে এই যে আগের ছবিটা, এখানে ঢালটা কিন্তু নেগেটিভ হয়েছে। ঠিক আছে, নেগেটিভ হয়েছে কেন, দেখো এখানে এক্স আর ওয়াই সহগটা কিন্তু একই চিহ্ন বিশিষ্ট আছে, এই জন্য ঢালটা কি হয়েছে আমার নেগেটিভ আসছে। ঠিক আছে, বা তুমি এখানে যদি লিখে দাও, মানে এক্স আর ওয়াই সহগ এর চিহ্ন যদি একই হলে তুমি বলতে পারো এক্স এবং ওয়াই এর যে সহগ আছে, তুমি বলতে পারো সহগের চিহ্ন কি একই হলে, একই হলে মানে কি হল, দুইটাই প্লাস বা দুইটাই অর দুইটাই মাইনাস, দুইটাই যদি মাইনাস হয় তাহলে কি হবে, হলে সরলরেখার ঢাল হবে আমার মাইনাস। ঠিক আছে, আর এখানে দেখো ঘটনা কী হচ্ছে, যেমন এক্স আর ওয়াইয়ের চিহ্ন কিন্তু বিপরীত ছিল আর কি, যেমন ওটা মাইনাস ছিল ওটা প্লাস ছিল, এই জন্য এখানে ঢাল হচ্ছে আমার পজিটিভ। আর তুমি বলতে পারো এখানে লিখতে হবে যে এক্স এবং ওয়াইয়ের সহগের চিহ্ন বিপরীত হলে মানে কি, একটা প্লাস থাকলে একটা মাইনাস, অথবা একটা মাইনাস থাকলে আর একটা প্লাস। ঠিক আছে, যেমন এখানে হচ্ছে প্রথম ঘটনাটা ঘটছে, হলে কি হবে, ঢাল পজিটিভ আসবে, ঢাল প্লাস হবে। ঠিক আছে, এইভাবে তুমি সমীকরণ দেখে বুঝতে পারবা
ঢালকে কীভাবে, ঢালকে পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। এখন এইটা তো আমরা বুঝি। এখন আরেকটা জিনিসও আমরা দেখো পড়ছিলাম, সেটা হচ্ছে যেমন দেখো ঢালটা কখন নেগেটিভ হয়, সেজন্য দেখো আমরা এইখানে দেখাই ছোটো বলে, এটা হচ্ছে আমার এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম আর কি, মানে কোঅর্ডিনেটস, এটা জিরো বিন্দু, ঠিক আছে। এখন দেখো আমার এইটার এই দুইটার ক্ষেত্রে ঘটনাটা কী ঘটছে, এই দুটার ক্ষেত্রে কিন্তু আমার ঘটনাটা এরকম হয়েছে, যেমন এই দিক দিয়ে গেছে আর একটা হচ্ছে এই দিক দিয়ে গেছে, ঠিক আছে। যেই দিয়ে যাক দেখো এখানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ও কী কোণ উৎপন্ন করছে, দেখো এই কোণটা কিন্তু 90 ডিগ্রি থেকে বড়, ওর ক্ষেত্রেও কিন্তু এই কোণটা 90 ডিগ্রি থেকে বড়। এটা কিন্তু আমার থিটা, কারণ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে সেটা হচ্ছে আমার মানে ওই টেন থিটার যেই থিটা আছে ওইটা, ঠিক আছে। সো বা তার টেনজেন্টের মানকে কিন্তু আমরা ঢাল বলছি। সো দেখো ওর ক্ষেত্রে আমার থিটাটা কিন্তু 90 থেকে বড়, ঠিক আছে, বা এটাকে আমরা বলি স্থূলকোণ, স্থূলকোণ, ঠিক আছে। থিটাটা 90 থেকে বড় বা যেটাকে বলি আমরা স্থূলকোণ, ওর ক্ষেত্রেও কি সেম থিটা, এটাও কিন্তু আমার থিটা ইজ গ্রেটার দেন 90, মানে সেম আর কি, এটাও কিন্তু আমার ইয়ার থেকে বড়। এই জন্য আমার এটার ঢাল হচ্ছে মাইনাস, এটার ঢালও আসছে কি মাইনাস। দুইটার ঢালে সেম, যেহেতু থিটা সেম, বুঝতে পারছো তোমরা। মানে মেন কথা হচ্ছে দুইটার এমটাই হচ্ছে মানে দুইটা তো সেমই, ঠিক আছে। তার মানে এখানে যে জিনিসটা একটা হচ্ছে আমরা তো বুঝতে পারলাম যে এক্স আর ওয়াইয়ের সহগটা যদি আমার কী হয় সেম হয় তাহলে ঢাল হয় নেগেটিভ, ঠিক আছে। এটা দিয়ে বুঝছে। আরেকভাবে কীভাবে বোঝা যায়, যদি আমার ওই থিটাটা স্থূলকোণ হয় আর কি, ঠিক আছে। তুমি বলতে পারবা যে ঢাল নেগেটিভ হওয়ার মানে হচ্ছে তোমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে মানে স্থূলকোণ উৎপন্ন করবে আর কি, ঠিক আছে। যেমন দেখো এক্স অক্ষের ধনাত্মক সেই স্থূলকোণ উৎপন্ন করছে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের অবস্থা। আর ওর ক্ষেত্রে দেখো ওর ক্ষেত্রে যদি একটু দেখাই, ও কিন্তু 90 থেকে, আসলে এগুলো আমি কেন বলতেছি, কারণ আমি ওয়াই কোড এম এক্স প্লাস সিকে সরলরেখার সাধারণ সমীকরণ বলতে চাইতেছি না, কারণ ওর একটা সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতাটা কি, মানে ওই সীমাবদ্ধতা ছাড়া বাকি সব জায়গায় ও চলে, কিন্তু একটা সীমাবদ্ধতা আছে। সো দেখো সব কেসগুলো আমরা এটাতে বের করে ফেলতে পারতেছি, কিন্তু একটা পারবো না, সেটাই আমি দেখাবো একটু পরে। যেমন ওর ক্ষেত্রে দেখো এখানে ওর ঢালটা তো পজিটিভ পাইছি দুইটার ঢালেই, ঠিক আছে। ওর ঢালও পজিটিভ পাইছি, ওর ঢালও পজিটিভ কেন পাইলাম, কারণ দেখো এই কোণটা কিন্তু আমার 90 ডিগ্রি থেকে কম বা ছোটো আর কি, ঠিক আছে। এটাও সেম আর কি, ঠিক আছে, 90 ডিগ্রি থেকে ছোটো, ঠিক আছে। বাইটাকে বলছি আমরা সূক্ষ্মকোণ। সো একভাবে তো আমরা জানি যে যদি চিহ্ন বিপরীত হয় এক্স আর ওয়াই সহগে তাহলে কি আমার ঢালটা পজিটিভ হয়। আরেকটা হয় হচ্ছে যদি তোমার মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে ওই কোণটা যদি 90 ডিগ্রি ছোটো হয় বা সূক্ষ্মকোণ হয় তখন আমার সরলরেখার ঢালটা হয় পজিটিভ আর কি, ঠিক আছে। এটা এম ইকুয়াল টু প্লাস, এটা এম ইকুয়াল টু প্লাস, বুঝতে পারছো। তো এই ছিল হচ্ছে আমাদের ঘটনা আর কি, ঠিক আছে। তো এই দুইভাবে তোমরা জাস্ট সরলরেখা সমীকরণ দেখে করতে পারবা, মানে বলতে পারবা যে ঢালটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, পাশাপাশি ছবিও আঁকতে পারবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমাদের এই ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি সরলরেখাটা সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতা আছে বলেই এটাকে আমরা সাধারণ সমীকরণ বলতে পারবো না, কারণ সরলরেখার সাধারণ সমীকরণ বলতে হলে যে কোনো সরলরেখার সমীকরণকেই আমরা সাধারণ সমীকরণে প্রকাশ করতে পারবো, কিন্তু এই ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সিকে আমরা সব সমীকরণে মানে যে কোনো সরলরেখার সমীকরণকে এটাই প্রকাশ করতে পারি না। অনেকগুলো পারি, কিন্তু একটা ব্যতিক্রম আছে, ওইটা একটু দেখাইতে আছে। এই ব্যতিক্রম থাকার কারণেই আমরা এটাকে সাধারণ সমীকরণ বলতে পারতেছি না আর কি, ঠিক আছে। সো সীমাবদ্ধতা দেখো যেমন দেখো আমরা বুঝতে পারছি যে এই সমীকরণটা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি যে সমীকরণ আছে এটা মানে এই সমীকরণটা বানানোর জন্য আমার দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে ঢাল আর একটা হচ্ছে সি, মানে এম আর সি লাগে আর কি, ঠিক আছে। বা সমীকরণ বের করার জন্য দুইটা জিনিস এম আর সি লাগে। সো যাক ভালো, আমি এখানে বলে দিলাম ওয়াই ইকুয়াল টু সি এর সীমাবদ্ধতা তোমরা অলরেডি বুঝে যাওয়ার কথা। সব সরলরেখার সমীকরণ সে বের করতে পারে, কিন্তু একটার পারে না। এটা কোনটার পারে না সেটা বুঝতে পারবে, কারণ সেটা বুঝতে গেলে তোমার কিন্তু এম আর সি এর বাইরে কিছু চিন্তা করার দরকার নাই।
মানে এম আর সি দিয়ে তো আর সরলরেখা, ওয়াই আর এক্স তো তোমার চলকেই, ও তো সব জায়গায় থাকবে। সো দেখো এম আর সি দিয়ে একটা ঘটনা এখানে ঘটে, যেমন বিশেষ করে মানে এমটা দিয়ে, যেমন দেখো যদি এরকম বলি আমি, মানে ঢালেই আর কি একটু ঝামেলা করবে, আর কিছু না। এটা ছিল এক্স এক্স প্রাইম, এটা ছিল ওয়াই ওয়াই প্রাইম, এরকম আমার জিরো বিন্দু, ঠিক আছে। তো যদি এরকম হয়, এখন আমি বললাম এটা একটা সরলরেখা, ধরো এই একটা সরলরেখা একদম ওয়াই অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের উপর লম্ব। এখন আমি বললাম যে এই সরলরেখার সমীকরণের, মানে এই সরলরেখার কী করে তুমি সমীকরণ বের করে দাও আমাকে, মানে এই এই সমীকরণের সাহায্যে অর সমীকরণটা বের করে দাও আমাকে, অর সমীকরণ বা ওয়াই অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের কি এক্স অক্ষের উপর লম্ব দিতে পারবা এটা? আর তুমি বলবো হ্যাঁ পারবো তো ভাই, এখানে আমার এটার কী কী লাগবে, এমটা লাগবে আর সিটা লাগবে, এই দুইটা জিনিসই তো লাগবে, আর তো কিছু না। সো বের করে দেখাও কীরকম আসে। এখন দেখো এই ওয়াই অক্ষের সমান্তরাল দেখে কিন্তু আমার এই যে এক্স অক্ষের পজিটিভ দিকে সে কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে বসে আছে, ঠিক আছে, 90 ডিগ্রি কোণ। তাহলে এখানে ঢাল কী হবে বলো? এক্স অক্ষের উপর লম্ব সে বা ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে দেখো এখানে এমটা কি আসে, দেখো আমরা এটা নিয়ে কথা বলছিলাম আগেও, তারপর তোমাদের একটু মনে করে, যেমন দেখো ঢালটা এরকম আসে, যেমন এম ইকুয়াল টু, এটা ঢালটা কী আসবে, এম ইকুয়াল টু টেন থিটা বা 1090 বলতে পারো। 1090কে আমরা লিখতে পারি সাইন 90 বাই কস 90। সে দেখো সাইন 90-র মান কত ছিল 1 আর কস 90-র মান ছিল 0। সো কী আসে দেখো 1/0, এটা আছে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত কেন? কারণ 1/0 মান আসে প্লাস ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি। হ্যাঁ, সো এটা ঢাল আসবে হচ্ছে এরকম, মানে প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি, এরকম প্লাস ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি, ঠিক আছে। ঢাল হচ্ছে তোমার কি প্লাস ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি। এখন একটা জিনিসের দুইটা মান কীভাবে হয়, একটা হচ্ছে তোমার তোমার কি বলে, মানে তোমাদের যে সংখ্যা রেখার ওই সাইডে, একটা হচ্ছে ওই দিকে, মানে দুই দিকে দুই কোণায় থাকলে তো কখনো তুমি একজ্যাক্ট বলতে পারবা না। তুমি বলতেছো যে একটা ওই কোণা একটা ওই কোণা, এটা তো হয় না, তাই না? সো এই জন্য আমার মানে ম্যাথ এখানে কনফিউজড, বা ম্যাথ এটাকে বলে আনডিফাইন্ড, মানে ম্যাথ জানে না আমার এই তোমার 1090-র মানটা কত, বা 1/0 তোমার 1/0 কি, মানে কত এটার মান, ঠিক আছে। এই জন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে মানে অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড, ঠিক আছে। ম্যাথ এখানে মানে এটা ম্যাথ জানে না আর কি, ঠিক আছে। সো এখানে তার মানে কি, আমার এই সরলরেখার যে ঢালটা এটা কিন্তু অসংজ্ঞায়িত আর কি, ঠিক আছে। আর তুমি এম ইকুয়াল টু অসংজ্ঞায়িত বসায় তো তুমি কোনো মানে সরলরেখার সমীকরণ বের করতে পারবা না, ঠিক না? পারবা এটা? কখনো পারবা না। সো এই সমীকরণে যদি ওয়াই ইকুয়াল টু এম এর জায়গায় যদি বসাই দাও অসংজ্ঞায়িত হবে। কেউ আবার একটু অন্যভাবে চিন্তা করে যে এরকম আর কি, এটা আর কি খুবই হাস্যকর। যেমন ওয়াই ইকুয়াল টু আমার কি ছিল, এম এক্স প্লাস সি ইকুয়াল টু আমার ওয়াই ছিল, হ্যাঁ। সো ওরা কী করে এখানে দেখো, মানে এইরকম করে, যেমন ওরা কী করে, মানে এই এম দ্বারা ভাগ করে দেয় আর কি, ঠিক আছে। এম দ্বারা ভাগ করে দিয়ে দেখো এরকম আসে, তাহলে এম দ্বারা ভাগ করলে এখানে কী চলে যাবে, এক্স থাকবে শুধু, এখানে এমটা এখানে থাকবে সি বাই এম, এখানে থাকবে কি ওয়াই বাই এম, এরকম মানে একটু চালাকি করার চেষ্টা করে আর কি, ঠিক আছে। সো সি বাই এম এখানে হলো এক্স প্লাস, দেখো ওরা কী করে এম এর জায়গায় ইনফিনিটি বসায় আর কি, ঠিক আছে। যখন তুমি প্লাস ইনফিনিটি বসায় দিলে সি বাই ইনফিনিটি ইকুয়াল টু ওয়াই বাই ইনফিনিটি, এরকম আসে। বুঝতে পারছো, এরকম করে। এখন দেখো এটা দেখো তুমি, মানে ইনফিনিটি তো জানো কত বড় একটা জিনিস, মানে কি বলে, ধরো সাগরের পানি, পুরা সাগরের পানি, আর মানে এই নিচে হচ্ছে পুরা সাগরের পানি আছে, আর উপরে হচ্ছে এক ফোঁটা পানি, তাহলে পুরোটা দ্বারা ভাগ করলে কী হবে, ওটা ওর খুঁজে পাওয়া যাবে, জিরো একটু চলে আসবে বা জিরোর কাছাকাছি চলে আসবে। তাহলে আমি জিরো বসাই দিই, এক্স প্লাস, দেখো ইনফিনিটি দ্বারা কিছু ভাগ করলে জিরো আসে, প্লাস এখানেও কি জিরো চলে আসবে। সো তাহলে কী আসলো, এক্স ইকুয়াল টু 0।
তো দেখো এক্স ইকুয়াল টু জিরো তো আমার ওর সমীকরণ না, এক্স ইকুয়াল টু জিরো তো আমার ওয়াই অক্ষের সমীকরণ, তাই না? এক্স ইকুয়াল টু জিরো তো আমার মানে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ না, এক্স ইকুয়াল টু জিরো হলো আমার ওয়াই অক্ষের সমীকরণ। ওয়াই অক্ষের সমীকরণ, তাই না? তো এই জন্য আর কি ও কিন্তু আমার এই ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণকে রিপ্রেজেন্ট করতে পারতেছে না, মানে ওয়াই ইকুয়াল টু এমএক্স প্লাস সি দিয়ে। দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের সরাসরি দেখাই দিলাম। আর এইখানে ঘটনাটা এরকম ঘটেছে, যেমন তোমরা এইসের সময় যখন ডিফারেন্সিয়েশন পড়ছিলে তখন তো জানতে এরকম, যেমন যদি ঢাল এরকম হয় মানে টেন্স টু যদি প্লাস মাইনাস ইনফিনিটি হয়, তাহলে আমরা এখানে 1/m উত্তর লিখতে পারি। টেন্স টু হচ্ছে তোমার জিরোর কাছাকাছি আর কি, ঠিক আছে? এরকম ছিল প্লাস মাইনাস ইনফিনিটি, মানে ইনফিনিটি হলে 1/, ক্ষেত্রে আমরা হচ্ছে যে টেন্স টু জিরোর কাছাকাছি। সো এই হচ্ছে তোমাদের, তাহলে বুঝতে পারছো যে ওয়াই অক্ষের সমান্তরাল মানে কোনো সরলরেখাকে এই পাশে হোক বা আরও দূরে হোক, ও কোনো সরলরেখায় কি রিপ্রেজেন্ট করতে পারে না, মানে ওয়াই ইকুয়াল টু এমএক্স প্লাস সি দিয়ে, ঠিক আছে? সো এই হচ্ছে তোমাদের মানে এটা সীমাবদ্ধতা। সো আশা করি বুঝতে পারছো এটা সীমাবদ্ধতা, মানে ওয়াই অক্ষের সমান্তরাল কোনো সরলরেখার সমীকরণকে সে ওয়াই ইকুয়াল টু মানে ওয়াই ইকুয়াল টু এমএক্স প্লাস সি আকারে প্রকাশ করা যায় না, ঠিক আছে? ওয়াই অক্ষের সমান্তরাল কোনো সরলরেখাকেই সে এই আকার প্রকাশ করতে পারে, বা এই সূত্রে আমরা প্রকাশ করতে পারি না বা রিপ্রেজেন্ট করতে পারি না আর কি, ঠিক আছে? এমএক্স প্লাস সি আকারে আর কি, ঠিক আছে? কারণ দেখো এটা আসছে হচ্ছে তোমার কি, আমি সরাসরি দেখাই দিচ্ছি, যদি চালাকি করতে যাও তাও আসে না, মানে এক্স ইকুয়াল টু জিরো তো আমার ওয়াই অক্ষের সমীকরণ, ঠিক আছে? আর আমরা তো জানি যে তোমাদের ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কী ছিল, এটা ছিল হচ্ছে তোমাদের এক্স ইকুয়াল টু কে, মানে এক্স ইকুয়াল টু একটা ধ্রুবক আর কি, ঠিক আছে? কারণ তোমাদের মানে এই দূরত্বটা আর কি সবসময় দূরত্বটা থাকতে আছে, এখানে এক্সের মান সব জায়গায় কিন্তু এখানে সমান, হ্যাঁ, কিন্তু ওয়াই মান চেঞ্জ হতেছে। সো এক্স ইকুয়াল টু ধ্রুবক ছিল আমার ওয়াই অক্ষের সমান্তরাল, আর ওয়াই ইকুয়াল টু ধ্রুবক ছিল কি আমার এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ আর কি। সো আসলে এরকম আসার কথা, এরকম তো আসবে না, তাই না? সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। আর তাই আমরা মানে তোমার ওয়াই ইকুয়াল টু এমএক্স প্লাস সিকে আমরা সরলরেখার সাধারণ সমীকরণ বলা আসলে উচিত না, হ্যাঁ, ওয়াই ইকুয়াল টু এমএক্স প্লাস সি এটাকে সাধারণ সমীকরণ বলতে, কারণ ওর সব সরলরেখাকে রিপ্রেজেন্ট করতে পারতেছে না, ঠিক আছে? এক্স অক্ষের উপর লম্ব বা ওয়াই অক্ষের, এক্স অক্ষের উপর লম্ব কিন্তু ওইও, কিন্তু মেন কথা হচ্ছে আমার কি মানে ওয়াই অক্ষের যে সমান্তরাল আছে সেই সমান্তরাল সরলরেখার কে ও প্রকাশ করতে পারে না আর কি সেটি দিয়ে। সো এটা একটু বুঝতে পারছো। সো এটা যদি বুঝে যাও, এখন আমাদের এটা গেল আমাদের দুইটা সরলরেখা, হ্যাঁ, একটা দেখলো হচ্ছে এক্স প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো, আরেকটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এমএক্স প্লাস সি। এখন আরও দেখতে পারো, আরও তোমাদের ছোটোবেলায় আরও কয়েকটা সমীকরণ ছিল, তো সেগুলো দেখাচ্ছি।